স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সারা বিশ্ববাসী যেখানে উদ্বেগ উৎকণ্ঠা যেখান থেকে ছিল, অলরেডি যুক্তরাষ্ট্র সম্ভবত সেটি শুরু করে দিয়েছে। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে, আপনারা শুনেছেন। আমরা সেই বিষয়ে আলোচনা করব, কোন দিকে যেতে চলেছে বিশ্ব। যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যে টার্গেট সেটি জানান দিল কিনা, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক, সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক আবু রুশদ। আবু রুশদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্র যে হামলাটি চালালো, বোমা হামলা পারমাণবিক কেন্দ্রের উপরে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের যেই সুপ্ত ইচ্ছে সেটির কি বহিঃপ্রকাশ ঘটলো, বা আমরা কি সরাসরি কোনো যুদ্ধ দেখতে যাচ্ছি কিনা? আমরা কি আবেগ দিয়ে আমাদের বিষয়গুলো আমরা বিবেচনা করব, নাকি আমরা যুক্তি দিয়ে, বাস্তবতা দিয়ে, বৈশ্বিক অবস্থা দিয়ে, আঞ্চলিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিষয়গুলোকে দেখবো? আমরা কি ধর্ম দিয়ে দেখবো, নাকি আমরা একটা জাতিগত সংগ্রাম দিয়ে দেখবো? এবং প্রতিটি ক্ষেত্রে কি আমরা ধর্মকে টেনে আনবো, যেমন একটি পরিস্থিতি তৈরি করবো, বা আমরা আবেগ দিয়ে বলবো যে এটা ইসলামের সাথে ইহুদি ধর্মের সংঘাত বা অন্য ধর্মের সংঘাত, নাকি এটা একটি জাতিগত সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এবং একটি একটি দুর্বল জাতি বা একটি অধিকার হারা জাতির সংগ্রাম? আমরা কোন দিকে দেখবো সেগুলোকে আগে আমাদের ঠিক করতে হবে। আমি যে আগে বলেছি যে আপনি যদি লক্ষ্য করেন যে এই ইরান যখন তৈরি হয়, আপনার গঠিত হয় মানে ইসলামী বিপ্লবের পরে, তারপর থেকে এরা পুরো দেশের সাথে আপনার মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ঠিক ভালোভাবে রাখে। আর আরেকটা কথা যেটা বলতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে এই ফিলিস্তিনি ইস্যু দিয়ে আজকের এই মানে গন্ডগোলের সূত্রপাত বা বৈরিতার সূত্রপাত, সেই ফিলিস্তিনি ইস্যুটা হচ্ছে একটি আরবদের ইস্যু। এবং আরবরা 1917 সালে প্রথম মহাযুদ্ধের সময় ফিলিস্তিন যখন তুর্কি খেলাফতের অধীনে ছিল, সেই তুরস্ক ছিল জার্মানদের সাথে। এই আরব জাতীয়তাবাদের নাম করে আরবরা তখন ব্রিটিশদের পক্ষ অবলম্বন করে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কর্নেল টি.এস. লরেন্স, তার সাথে মিলে তারা একটি গেরিলা বাহিনী তৈরি করে বিভিন্ন জায়গায় তারা এই তুর্কি খেলাফতের যে সৈনিক ছিল, তাদের যে সৈন্য ছিল, তাদের সাপ্লাই রুট গুলা কেটে দিতে শুরু করে, তাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। এবং ফিলিস্তিন দখলের জন্য তুর্কি সেনাবাহিনী যখন মরণপণ যুদ্ধ করছিল, তখন তাদের পুরো সাপ্লাই রুট এই আরবরাই কেটে দিয়েছিল। এবং একসময় যখন জেরুজালেম দখল করে আপনার ব্রিটিশ সেনাবাহিনীর জেনারেল এলেন ভাই, সেই এলেন ভাইয়ের সাথে আরব গেরিলারাও ঢুকেছিলেন, যারা পরবর্তীতে সৌদি আরব, ইরাক এবং অন্যান্য দেশগুলোতে যে রাজা বাদশাহ তৈরি করেছে। এই সমস্যাটা আরবরা তৈরি করেছে। এবং তারপরে কি হচ্ছে দেখেন, যে এটা যখন ব্রিটিশদের হাতে গেল ফিলিস্তিনটা, ব্রিটিশরা তারপরে আস্তে আস্তে এটাকে দ্বিতীয় মহাযুদ্ধের পরে অন্যান্য শক্তিগুলোকে মিলে ইসরায়েল নামক একটা রাষ্ট্র তৈরি করলো। তৈরি করার পরে আরবরা তখন আবার এর বিরুদ্ধে যুদ্ধ করলো 1948 সালে, সেখানে পরাজিত হলো। তারপরে 1956 সালে যুদ্ধ করলো, সেখানে পরাজিত হলো। 1967 সালে যুদ্ধ করলো, সেখানে পরাজিত হলো 6 দিনের যুদ্ধে। আপনার 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে আপনার মিশর এবং সিরিয়ার ব্যাপক সামরিক শক্তি নিয়ে, সোভিয়েত রাশিয়ার আপনার অত্যাধুনিক যন্ত্রপাতি অস্ত্রপাতি নিয়ে তারা আক্রমণ করলো। কিন্তু সেখানেও কিন্তু তাদেরকে পরবর্তীতে আলটিমেটলি পিছিয়ে আসতে হয়েছে। এরপর থেকে আরবরা কি করলো, যে না, এভাবে আর পারা যাবে না, এটাকে কূটনৈতিকভাবে সমস্যাটা সমাধান করতে হবে। এবং সেটার ধারাবাহিকতায় কি হয়েছে, ক্যাম্প ডেভিডে চুক্তি হয়েছে, তারপরে আপনার অনেকগুলো আস্তে আস্তে ধাপ অতিক্রান্ত হয়েছে। এবং একসময় বিশ্ব আপনার ইয়াসির আরাফাত, পিএলওর যিনি প্রধান ছিলেন, তার সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় দুইটি রাষ্ট্র মানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েল রাষ্ট্রকে এই জন্য স্বীকৃতি দিবে আরবরাই একটা মোটামুটি একটা অবস্থানে এসেছিল। কিন্তু ঠিক সেই সময় কিন্তু হামাস তৈরি হয়। হামাস তৈরি করে তাদের এই গাজা উপত্যকার ক্ষমতা তারা দখল করে এবং পিএলও পিছিয়ে যায়। এরপর থেকে এটাকে আর ঠিকমতো বাস্তবায়ন করা যায়নি। সর্বশেষ 2020 সালে কোভিডের সময় আপনার প্রেসিডেন্ট ট্রাম্প, উনি আরবদের সাথে মিলে আব্রাহাম অ্যাকর্ড নামে একটি চুক্তি করেন। এবং সেখানে এইটা ধীরে ধীরে আগাচ্ছিল যে ইসরায়েল রাষ্ট্রকে আরবরা স্বীকৃতি দিবে, আরবদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে এবং এর পরিপ্রেক্ষিতে আপনার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। মানে দুইটি রাষ্ট্র, দ্বিজাতি তত্ত্ব একটা দাঁড় করানো হয়েছিল। এবং এই 2023 সালের 7 অক্টোবর যখন হামাস আপনার ইরানের প্ররোচনায় যখন ইসরায়েলের ভিতরে আক্রমণ করে, তার আগে দিয়ে কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের এই বিষয়টা মোটামুটি একটি ফর্মিডেবল অবস্থানে এসেছিল। এটা অনেকেই হয়তো আমাদের দর্শকদের মধ্যে অনেকে হয়তো মানতে চাইবেন না, স্বীকার করতে চাইবেন না, এবং আবেগ দিয়ে হয়তো গালাগালিও করতে পারেন। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, তার কারণ বা কাউরই কিছু যায় আসে না পৃথিবীর, তার কারণ আবেগ দিয়ে পৃথিবী চলে না। এখন ঠিক সেই সময় হামাস যে আক্রমণটা করলো, আমি তখন বাংলাদেশে কয়েকটি টেলিভিশন চ্যানেলে আমি বলেছিলাম এবং লিখেছিলাম যে একটা অপ্রয়োজনীয় আক্রমণ, এবং এর পরিপ্রেক্ষিতে এর যে ফল আউট হবে, সেই ফল আউটটা সামাল দেওয়ার ক্ষমতা আমার অনেকের থাকবে না।
এবং হামাস কিন্তু ছিল আমার ইরানের ছিল বা কেউ। কি করার ছিল, মানে ইসরায়েল যেভাবে দিনের পর দিন হামলা চালিয়ে আসছিল ফিলিস্তিনের উপরে। আপনি শোনেন, আপনি যেটা বলতে চাচ্ছেন এটা অনেকেই বলেন। আমি তো বলেছি যে সে সময় আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সৌদি আরব, ইউনাইটেড ইউএই, তারপরে কাতার, কুয়েত, এরা বাহরাইন এবং অনেক ক্ষেত্রে বিশেষে তুরস্ক আপনার মিলে এখানে একটি দুই রাষ্ট্র তত্ত্ব দাঁড় করা ছিল যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে। ঠিক সেই মুহূর্তে এই হামাসকে দিয়ে আক্রমণটা করাবার ফলে হলো কি, সেইটা বুঝতে পারেন। আপনি বাস্তবতা কি বলে? বাস্তবতা বলছে যে আপনি এদের সাথে এভাবে পারছেন না, আপনি ইরানের প্রক্সি দিয়ে এটা এভাবে পারবেন না। আর ইরানের প্রক্সি যখন ওখানে হামলা করেছে, আপনি কি লক্ষ্য করেছেন যে গত 2টি বছর কোন আরব রাষ্ট্র এটার পক্ষে হামলা মানে কি যুদ্ধ করতে যাবে? আপনি তো আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে, আরব রাষ্ট্রগুলোর যে উদ্যোগটা নিয়েছিল যে এই সমস্যাটা সমাধান তাদের মতো করে তারা করবে, যেন ফিলিস্তিনিরা আরব, কিন্তু সেটা তো ইরান বানচাল করে দেয়। কেন বানচাল করে দেয় তার একটা আবার বিষয় আছে। সেটা হচ্ছে ইরানের যে রেজিম, সেই রেজিমটা কিন্তু ইরানের মানুষ, সাধারণ জনগণও এখন বেশিরভাগ মানুষ পছন্দ করছে না। আপনি সেখানে অনেক নির্যাতন হয়েছে সাধারণ মানুষের উপরে। এই যে আইআরজিসির কথা বলা হয়, তারা হাজার হাজার মানুষকে হত্যা করে জেলে দিচ্ছে, নির্যাতন করছে, মেয়েদেরকে টর্চার করছে এবং এগুলো চলছে। সুতরাং আপনার ইন্টারনাল পলিটিক্স, এগুলো তো তাদের না, ইন্টারনাল পলিটিক্স। না, না, এটা ইন্টারনাল পলিটিক্সটাও এক্সটার্নাল এর সাথে জড়িত। তার কারণ হচ্ছে যে যেহেতু তাদের এই রেজিমটাকে কেউ পছন্দ করছে না, সুতরাং তারা দৃষ্টি ফেরানোর জন্য, নিজেদের রেজিমকে টিকে থাকার জন্য এই ফিলিস্তিন ইস্যুটাকে বারবার ব্যবহার করে আসছে। এটাও কিন্তু একটা সত্য কথা। আপনার আরবদের সমস্যা, যেহেতু আরবরা চাচ্ছিল কূটনৈতিকভাবে সমাধান করতে, সেখানে আরেকজনের সেই সমস্যাটাকে অ্যাগ্রাভেট করাটা ঠিক হয়নি তখন, যখন আপনার সেই শক্তি থেকে। আপনাকে আরেকটা কথা এখানে আমি বলি, যেহেতু এই জিনিসটা বেশি দীর্ঘ করা যাবে না। আপনি যখন একজন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবেন, তখন আপনাকে আগে কি করতে হবে, বা আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনাকে নিজের শক্তিকে কনসলিডেট করতে হবে, আপনার পেরিমিটার ঠিক করতে হবে যে আপনার চারপাশ ঠিক আছে কিনা। আপনারা তো লক্ষ্য করবেন যে গত মে মাসে ভারত এবং পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছে, ক্ষণস্থায়ী যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধে পাকিস্তান, একটা ছোট রাষ্ট্র, ভারতের প্রায় 7 ভাগের 1 ভাগ আয়তন, তারা কিভাবে ভারতকে রুখে দিয়েছে এটা তো পৃথিবী দেখেছে। ভারতের প্লেন কতগুলো ফেলেছে এবং ভারত বাধ্য হয়েছে যে রিকোয়েস্ট করতে যে একটা যুদ্ধবিরতি করে। তো পাকিস্তান কি একটা ছোট রাষ্ট্র হিসেবে তার পারঙ্গমতা দেখায় নি? দেখাতে পেরেছে কেন? তার কারণ তাদের সেই প্রস্তুতি গুলা থাকে। আপনি ইরানের সক্ষমতার কথা বলছেন, আমি যদি স্পেসিফিক্যালি বলি, জিজ্ঞাসা করি আপনার কাছে যে ইরান যে হুমকি এখন দিচ্ছে, যে যুক্তরাষ্ট্র যে কাজ করেছে তাদের পারমাণবিক কেন্দ্রের উপরে হামলা চালিয়ে, তাদের কি পরিমাণ ক্ষতি হবে তারা তা কল্পনাও করতে পারছে না। অর্থাৎ কয়েক গুণ ক্ষতি যুক্তরাষ্ট্র হবে। এইগুলো কি শুধুই বাগাড়ম্বর? এগুলা আপনি আপনি আমি বলবো, যে যাই মনে করুক, যে যাই বলুক, এগুলো হচ্ছে, আপনি ইতিহাস দেখেন, আপনি নিকট ইতিহাস দেখেন, এগুলো হচ্ছে বাগাড়ম্বর। সাদ্দাম হোসেনও এই ধরনের বাগাড়ম্বর মানে করেছিল। আপনি আপনার যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করলো, তার আগের দিকে ফেরত যান, যে হামাসের আক্রমণ করার পরে যখন ইসরায়েল কি করলো, হামাসের যে প্রধান ছিল হানিয়া, তাকে কোথায় হত্যা করলো? ইরানের রাজধানী তেহরানে। সে এখানে তাদের নতুন প্রেসিডেন্টের যে অনুষ্ঠান হয়, মানে তাকে বরণ করার, সেখানে যোগ দিতে এসেছিল, তাদের প্রহরার মধ্যে সে ছিল, সেখানে এসে তাকে হত্যা করে গিয়েছে। তারপরে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করেছে, হিজবুল্লাহ পুরো নেটওয়ার্ক তছনছ করে দিয়েছে। আপনার তাদের আর কোনো নেটওয়ার্ক নেই। আচ্ছা, এর আগে কি বলা হতো ইরানের পক্ষ থেকে? আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে একদল আছে, তারা আপনার তরুণ যুবক, এরা অনেক কিছুই জানতে চায় না, আবেগ দিয়ে চলে। তারা কি প্রচার করেছিল? যে 1.5 লাখ নাকি মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে হিজবুল্লাহ। আপনি কি, এরা কি, এদের মাথা কি খারাপ? 1.5 লাখ মিসাইল থাকার মানে এরা বোঝে যে কারো যদি 2-3 হাজার মিসাইল থাকে, 4,000-5,000 মিসাইল থাকে, সেটাই যথেষ্ট, অনেক বড় ব্যাপার। এদের 1.5 লাখ মিসাইল এখন কোথায় গেল? তারপরে এতদিন ধরে প্রচার করা হয়েছিল, গত 10-12 বছর ধরে ইরানের নাকি স্টিল বিমান আছে, স্টিল বিমান কোথায় গেল? তারপরে প্রচার করা হলো যে ইরানের আপনার এআই জেনারেটেড ছবি দিয়ে যে একদম ইসরায়েলের আকাশ সমস্ত কিছু আপনার ড্রোন দিয়ে ঢেকে ফেলা হয়েছে। আপনি কোথায় সেই ড্রোন? এগুলো কি ছেলে খেলা? এগুলো কি এরা বোঝে যে যুদ্ধ কি জিনিস, টেকনোলজি কি জিনিস? শুধু মানে একটা আপনাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা পরিচালক তুলসী গ্যাবার্ড, তিনি কেন তাহলে সুর পাল্টালেন? মানে এই মোটিভটা কেন? কয়েকদিন আগে তিনি বললেন যে ইরানে কোন ধরনের পারমাণবিক অস্ত্র নেই বা তারা এখন তৈরি করেনি, এবং 2 দিন পরে এসে যখন ট্রাম্প নির্দেশ জারি করলেন, মানে তার মনোভাব বুঝে তুলসী গ্যাবার্ড কথা উল্টে দিলেন, হ্যাঁ তারা করার সক্ষমতা অর্জন করেছে পারমাণবিক অস্ত্র তৈরি। আচ্ছা, এটা হচ্ছে বিতর্কের বিষয়, এটা হচ্ছে অন্য বিষয়। আপনি তাদের থাকুক বা না থাকুক সেটা না, ওকে ধরা হবে। ও সেই জায়গায় নিজেকে নিয়ে গেছে, ওকে নিয়ে, ও নিজেই নিজের বোকামির জন্য সে জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, আশ্চর্য, পারমাণবিক অস্ত্র তৈরি করেনি ইরান।
তারা যে আচ্ছা দাবি করেনি, কিন্তু তারা তো এটা চেষ্টা করে এসছে, এটা তো তারা নিজেরাই পৃথিবীতে প্রচার করেছে যে আমরা করছি, আমরা চেষ্টা করছি। তারা বলছে আমরা স্টিল বিমান তৈরি করছি। আচ্ছা আমাকে আপনারা পাল্টা প্রশ্ন করি আপনাকে আমি, যে এই যে যুদ্ধ শুরু হলো বা ইরান আক্রমণ করলো, ইরানিয়ানরা যে এত বড় বড় কথা বলে, তাদের এয়ারফোর্স কোথায়, বিমান বাহিনী কোথায়? তাদের তো রাশিয়ার তৈরি MiG-29 আছে, আপনার এসইউ বিমান আছে, সুকয় বিমান আছে, তাদের অনেক এগুলো অনেক কিছু ওরা বলে, ওদের না ওরা নাকি নিজেরাই স্টিল বিমান তৈরি করেছে। আপনি একটা জাতি আপনার কতটুকু নিচে নামলে যে তাকে আক্রমণ করেছে, আপনার যা থাকুক আপনার তাই নিয়ে তো যুদ্ধ করবেন, তা তাদের বিমান আকাশে উঠলো না কেন? তারা যে এত কিছু বললো যে তারা নাকি বিশ্বের সেরা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, এগুলো কোথায় গেল? আচ্ছা আপনি ধরেন আজকে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশ যদি আক্রান্ত হয় আমরা মরে যাব, কিন্তু আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা যুদ্ধ করবো না, আমরা তো অন্তত আকাশে উড়বো। আমরা তো যেই ট্যাঙ্কই আছে সেই ট্যাঙ্ক নিয়েই তো আমি সামনে যাবো, কোথায় আমাকে বলেন আপনি। আর আর একবারে এই যে বাগাড়ম্বর গুলা করছে, বাগাড়ম্বর গুলো করে লাভটা কি? আপনি উদাহরণ হিসাবে আপনি বলি যে আপনার যদি খেয়াল থাকে যে করোনার সময় আজারবাইজানের সাথে যখন আর্মেনিয়ার যুদ্ধ চলছিল, তখন আর্মেনিয়াকে সহায়তা করতে কে গিয়েছিল? পাকিস্তান আর্মি গিয়েছিল এবং তুরস্কের আর্মি গিয়েছিল। তারা যুদ্ধ করে ওখানে আর্মেনিয়াকে পরাজিত করে এবং নাগর্নো কারাবাখ উদ্ধার করে আজারবাইজানের কাছে হস্তান্তর করে দিয়ে আসে। তা তখন কি পৃথিবীর কেউ ওখানে যেতে যায়নি? আপনার এই যে তুরস্ক আর আজারবাইজান যায়নি? আপনার এই যে গত মাসে যে আপনার পাকিস্তান যখন আর ইন্ডিয়ার মধ্যে যে সংঘাতের সময় সূচনা হতে যাচ্ছিল, তখন কি তুরস্কের ফ্রিগেট পাকিস্তানে আসেনি? আপনার তখন ইন্দোনেশিয়ানরা পাকিস্তানকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে, আজারবাইজান দিয়েছে, আপনার তুরস্ক প্লেনকে প্লেন, আপনার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট অন্যান্য গুলো সরঞ্জাম পাঠিয়েছে তো, চীন পাঠিয়েছে। চীন তার স্যাটেলাইট ব্যবহার করে পাকিস্তানকে সহায়তা করছে। এটার কথা বলাটার আমার অর্থ হচ্ছে যে আপনি শক্তি তৈরি করতে হয় কম, আপনাকে বন্ধু বাড়াতে হয় বেশি, এবং আপনার শক্তিটাকে কনসলিডেট করতে হয়। আপনি তুরস্ক তো পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে এই যুদ্ধে জড়ানোর জন্য, বা চীন রাশিয়া এরাও তো হুমকি দিচ্ছে, মানে এগুলো কি আমরা কি বলবো শুধুমাত্র আপনি কোথায় আমাকে বলেন, আপনি রাশিয়া নিজে কি ইন্ডিয়ার সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হচ্ছে রাশিয়া, যে রাশিয়া কি ইন্ডিয়াকে সহায়তা করতে এসেছিল বা একটা কিছু দিতে পেরেছিল? দিতে পারবে না, কারণ রাশিয়ার অবস্থা অত্যন্ত খারাপ। রাশিয়া নিজেই আপনার তার গোলা বারুদ স্টপেজ তারা নর্থ কোরিয়ার কাছ থেকে হাজারে হাজার আপনার কামানের গোলা নিচ্ছে, নর্থ কোরিয়ার 12,000 সৈন্য দিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে। আপনি এগুলো যদি মাথায় না রাখে মানুষ, তাহলে তো আপনি মিলাতে পারবেন। আমার কথাটার মোদ্দা জিনিসটা হচ্ছে, আপনি দেখেন যে ইরান কোনো বন্ধু তৈরি করেনি, এমনকি তার যে প্রতিবেশী পাকিস্তান, পাকিস্তানেও সে আক্রমণ চালিয়েছিল। আপনাদের যদি খেয়াল থাকে, পাকিস্তানের বালুচিস্তানে তারা আক্রমণ চালিয়েছিল এবং তার প্রেক্ষিতে পাকিস্তান বিমান বাহিনী আবার ইরানে গিয়ে আক্রমণ চালিয়েছে। এগুলো করার দরকার কি? আজকে আপনি লক্ষ্য করেন, আপনি বাস্তবে আসেন, আপনি দেখেন যে কোনো আরব দেশ, আপনার আজকে যদি ধরেন কথার কথা যে সৌদি আরবকে কেউ আক্রমণ করছে, তাহলে আপনাকে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি যে পাকিস্তান ওখানে সহায়তা করতে চায়, আরো অনেকগুলো আরব দেশ সহায়তা করতে চায়। আজকে যদি তুরস্ক কেউ আক্রমণ করতে যায়, আপনার পাকিস্তান অবধারিতভাবে ওখানে যাবে, আজারবাইজান যাবে, অনেক মুসলিম দেশ যাবে এবং সেখানে একটা শক্তি তৈরি হবে। কিন্তু ইরানের পক্ষে এটা হবে না, তার কারণ তাদের রেটরিক, তাদের অ্যারোগেন্স অনেক বেশি। আপনি আমাকে আরো একটা বলেন যে সিরিয়াতে যখন মানুষ গণতন্ত্রের সংগ্রাম করছিল, সেই সিরিয়াতে আপনার এই ইরানের আরেকটা প্রক্সি IRGC লোকেরা, এই যে কাসিম সোলেমানির কথা শোনা যায়, এরা গিয়ে ওখানে যে 12 লাখ মানুষ মারা গেছে তার সাথে সহযোগিতা করেনি সিরিয়ার স্বৈর শাসক আপনার আসাদ, করেছে তো 40 লাখ লোক সিরিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছে। আপনি ওরা যেখানে হাত দিয়েছে, যে দেশগুলোতে, আপনার লেবাননের মতো একটা সুন্দর দেশ, সেখানে সেই দেশটা নষ্ট হয়েছে। আপনার ইয়েমেনের মতো দেশটা সেখানে হুতি তৈরি করে তছনছ করে দিয়েছে। আজকে শিশু নারী মৃত্যুর হারে সর্বনিম্ন অবস্থান করছে ইয়েমেন। খাদ্য সংকট, এটা সংকট, সেটা সংকট। যে অন্য যে শক্তিগুলো রয়েছে, পরাশক্তি বলি বা বা সামরিক শক্তিধর রাষ্ট্রগুলো বলি, তারা কেউ এগোবে না ইরানের পক্ষে চূড়ান্ত মুহূর্তে? আপনি আসবেন না, আপনি আসবেন না, আপনি যদি এটা আসবেন, কারণ হচ্ছে হুতি, হিজবুল্লাহ, শিয়া মিলিশিয়া, এরা কি ধরনের ভূমিকা পালন করতে পারে? আপনি তো বললাম যে আপনি দেখেন হিজবুল্লাহর নেটওয়ার্কিং নেতা টেতা মেরে, তাদের কমান্ডারদেরকে মেরে নেটওয়ার্কিং তছনছ করে দিয়েছে। আপনার যদি থাকে সেই পেজার দিয়ে দিয়ে তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করেছে, আপনার বাস করে করে হত্যা করেছে। আপনি দেখেন ইরানের আক্রমণের পরে আপনি পৃথিবীতে কখনো শুনেছেন যে কোনো দেশের সেনাবাহিনী প্রধান যুদ্ধের সময় বা যুদ্ধের আগে নিহত হয়, তারপরে আবার যে দায়িত্ব নেয় সে নিহত হয়, আবার গোয়েন্দা প্রধান নিহত হয়? আপনি আমাকে জীবনে কোনোদিন দেখাতে পারবেন পৃথিবীর একটা ইতিহাস? এমনকি আমাদের বাংলাদেশের DGF এর প্রধান, NSA এর প্রধানকে পৃথিবীর কেউ এরকম করে হত্যা করতে পারবে কিনা আমার সন্দেহ আছে, পারবে না। আমাদের সেনাপ্রধান কেউ পারবে, কেন পারলো এখন? হ্যাঁ, আপনি কেন ঘটলো এখন সেই প্রশ্নটা দিয়ে আসেন। এটাই হলো আত্মসমালোচনা।
নিজের আত্মসমালোচনা। আপনি যখন ওদের গোয়েন্দা সংস্থা ওই কোন মেয়ের চুল দেখা যায়, ওই যে মাসা আমিনীর কথা আপনার খেয়াল আছে, যে একটা মেয়ের চুল দেখা গিয়েছিল, তার হ্যাঁ তার মাথায় বাড়ি মেরেছিল, তারপরে মেয়েটা মারা যায়। তারপরে একটা হসপিটালে একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছে, তার মাথা থেকে হিজাব সরে যাচ্ছিল, সেখানে চিল্লাচিল্লি আরম্ভ করছিল। তা আপনি যখন গোয়েন্দা সংস্থারা এই সমস্ত বিষয় নিয়ে আপনার ব্যস্ত হয়ে যায়, নিজের দেশের জনগণের কে নির্যাতন করতে ব্যস্ত হয়ে যায়, বিরোধী মত দমন করতে ব্যস্ত হয়ে যায়, তখন আসলে এই ধরনের ঘটনাই ঘটে। আপনি বাংলাদেশের আপনার এই যে গত বছরের পরিস্থিতি, আগের পরিস্থিতি খেয়াল করেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়েছিল। তখন যদি বাংলাদেশকে ইবলিস এসেও বলতো যে আমরা তোমাদেরকে শেখ হাসিনার মুক্ত একটা বাংলাদেশ দিব বা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ দিব, বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় ইবলিসকে মেনে নিত, তার কারণ তারা আর পারছিল না। আপনার ইরানের যথেষ্ট আপনার সামনে যারা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ, বা আমি যদি স্পেসিফিক্যালি বলি, অস্ট্রেলিয়ান ডিকেনি বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক ফোরামের পরিচালক শাহরাম আকবর জাদেহ, তিনি মন্তব্য করেছেন যে এর স্পষ্ট জবাব ইরান দিবে, কিন্তু পাশাপাশি যে আঞ্চলিক শক্তিগুলো রয়েছে, তেহরানের যে মৃত্যু বা প্রক্সি গোষ্ঠীগুলোর অনেকেই, তার মধ্যে হুতি, হিজবুল্লাহ, শিয়া মিলিশিয়া, এরা কোন ধরনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য বা আনুষ্ঠানিক নির্দেশের জন্য অপেক্ষা করবে না, এরা পাল্টা জবাব দেবে। দিবে ভাই। ভাই আপনি যখন ইরাক আক্রমণ হয়েছে 2003 সালে, তারপরে দীর্ঘদিন এটা চলেছে না, আপনি তারপরে ওখান থেকে আইসিস তৈরি হয়েছে, বিভিন্ন রকমের অপশূট তৈরি হয়েছে, আপনি এই যে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, সেখানে কি হয়েছে, তেহরিকে তালেবান তৈরি হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর্মির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। এগুলো তো ফল আউট। আপনারা যেটা বলছেন বা এনারা যেটা বলছেন সেগুলো অস্বীকার করছি না আমি, কিন্তু এগুলো হচ্ছে ফল আউট। আর আমি যেই পয়েন্টগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আরেকটা চিন্তার খোরাক আমি দিচ্ছি, সেটা হচ্ছে আত্মসমালোচনা। আমার পয়েন্টটা হচ্ছে আত্মসমালোচনা করা এবং এই জিনিসগুলোকে খুঁতগুলাকে বের করা। আপনি যদি আমাকে বলেন যে আপনি বা আমি সাংবাদিক হিসেবে যদি সত্যি তৈরি করতে থাকি, তাহলে আমার সোর্স কিরকম হবে, সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার কোনো বন্ধু থাকবে না, বন্ধুহীন সাংবাদিক কোনোদিন সাংবাদিকতা করতে পারে না। ঠিক সেভাবেই বন্ধুহীন কোনো রাষ্ট্র কোনোদিন যুদ্ধ করতে পারে না। ইরানের এদের যদি আপনার অ্যাটিচিউড গুলো দেখেন, যে তারা দেখেন ইরাকে যখন নির্বাচন হচ্ছে, ইরাক গণতন্ত্রের দিকে যাচ্ছিল, সেখানে তারা শিয়া যে দলগুলো আছে সেগুলোকে মাঠে নামিয়ে দিয়েছে, না তাদের লোকদেরকে লাগবে। এখন এই যে শিয়াইজম যদি করতে যায় মুসলমানদের মধ্যে, তাহলে তারা কিভাবে আশা করে যে সুন্নি মুসলমানদের বা অন্যান্য মুসলমানদের দেশগুলো তাদেরকে সহায়তা করতে এগিয়ে যাবে? কিন্তু রিস্ক নিতে পারবে না এভাবে। আপনাকে এটা বুঝতে হবে। আপনি পৃথিবীতে এখন আফটার ইফেক্টটা কি, মানে আপনার ইফেক্ট এই যে যেটা বলছেন, কিছুটা হবে। আপনার যেটা হবে যে চীন হয়তো কূটনৈতিক ভাবে কিছু কথাবার্তা বলবে, তারা বলছে। তারপরে এটা পাকিস্তানের এলাকা দিক দিয়ে বলেন, তারপরে সৌদি আরবের এলাকা বা হরমুজ প্রণালীর এই যে বিশেষ এলাকাটা, এই এলাকাগুলো কিছু প্রবলেম সৃষ্টি হবে। তার কারণ যে আপনার উনি যেই বিশেষজ্ঞ বা এরকম অনেকেই বলছেন, এবং এটা আমিও বলি, যে ধরেন বিভিন্ন যে অপশূট আছে তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকমের অ্যাটাক করার চেষ্টা করবে, সন্ত্রাসমূলক কার্যকলাপ করার চেষ্টা করবে, আপনি সেটাকে যেভাবেই দেখেন না কেন। কারণ এদের কিন্তু কমান্ড চ্যানেল গুলো নষ্ট হয়ে গেছে। কমান্ড চ্যানেল আর বলতে কিছু নেই, একদম এরা এখন বিচ্ছিন্ন ভাবে ধরেন এক এক জায়গায় জায়গায় করবে, এবং এদের উপরে আরো আক্রমণ হবে, আরো এয়ার অ্যাটাক হবে, এবং এয়ার অ্যাটাক ঠেকাতে কেউ পারবে না। ইসরায়েল করবে, অন্যান্যরা হয়তো করতে পারে। দেখা যাবে যে যেমন ধরেন মিসাইল লঞ্চার গুলো একটা কোন একটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনার কিন্তু মিসাইল কিন্তু থাকলেই হয় না, মিসাইলকে ছোড়া, মিসাইলকে আপনার টিউন করা, এটাকে আপনার নির্দিষ্ট টার্গেটে নিয়ে পৌঁছায় দেওয়া, গাইড করা, এগুলো অনেক জটিল বিষয়। এগুলোর সিস্টেম যদি আপনি এলোমেলো করে দেন, তাহলে আপনার কাছে 10 লাখ মিসাইল থাকলেও কোনো লাভ নেই। তা আপনি এগুলো কিভাবে আস্তে আস্তে এগুলো কমতে থাকে। হচ্ছে আঞ্চলিক যুদ্ধ, বিশ্বযুদ্ধ না হোক, যে আঞ্চলিক যুদ্ধ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, সেটি হওয়ার সম্ভাবনা। আঞ্চলিক যুদ্ধ কিছু হবে না। আপনি একটা আরব দেশ, আমি আবারও বলছি, একটা আরব দেশ কোন যুদ্ধের মধ্যে যাবে না। তার কারণ হচ্ছে তারা কেউ এই ইরানের রেজিমকে চায় না। তারা চায় ইরানের এই রেজিম চেঞ্জ হোক। তারাও রাজা বাদশাহ, কিন্তু তারাও চায় এই ইরানের রেজিম চেঞ্জ হোক। আপনি এই যে সিরিয়ার লোকগুলোকে হত্যা করেছে, সিরিয়া খেপে আছে, সিরিয়ার মানুষজন খেপে আছে। সিরিয়া একটা সুন্নি মেজরিটি দেশ, সেখানে আপনার এই শিয়াইজম কর্তৃক এটা করেছে। আপনি ইরাকে দেখেন, ইরাকে যদিও শিয়ারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সেখানে আবার আরেকটা গ্রুপ তৈরি করেছে, দেশটাকে স্থিতিশীল করতে দিচ্ছে না। আপনার ইয়েমেনের কথা আমি আগেই বলেছি। আপনি যদি এখন এই একটু সহজ করে আপনার কাছে উত্তরটা নিতে চাই, রেজিম বলতে কি বর্তমান যে সরকার, নাকি তাদের যে শরিয়া কাউন্সিল? আপনি দেখেন, এটা বর্তমান সরকার আমি বলবো। আমি যখন 1994 সালে, আমি তখনও সাংবাদিকতা, তখন ঢাকায় ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি এসেছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ। ইরানের যখন বিপ্লব হয় তারপর থেকে তারা অত্যন্ত জ্ঞানের সাথে
তাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি মোটামুটি গণতন্ত্র বজায় রাখার চেষ্টা করেছে। এবং অনেকে হয়তো জানেন না যে একসময় আপনার সেই 90 দশকের শেষ দিকে পৃথিবীর মধ্যে গড়ে সবচেয়ে নারীরা যে গাড়ি চালাতো তার সর্বোচ্চ সংখ্যক নারী মানে গাড়ি চালক ছিল আপনার ইরান। নারীরা এগিয়ে আসছিল, নারীরা তাদের অধিকার বাস্তবায়ন করছিল, জ্ঞানের চর্চা হচ্ছিল, বিজ্ঞানের চর্চা হচ্ছিল, সবকিছু হচ্ছিল, সাহিত্যের চর্চা হচ্ছিল। এবং আপনার যদি খেয়াল থাকে অনেক ভালো ভালো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ইরান নির্মাণ করছিল। তখন কিন্তু ইরানটা ছিল অন্যরকম, তখন কিন্তু এর পিছনে এমন কিছু কেউ কিছু লাগতে চায়। এটা শুরু হলো কখন? এটা শুরু হলো যে আহমেদ নজাদ যখন আসলে কট্টরপন্থী, তারপরে আইআরটিসি যখন মাথা চারা তাদের কাসেম সোলেমানির মতো রকচটা মাথামোটা লোকগুলা যখন আসা শুরু করলো, তখন এরা করলো কি জ্ঞান থেকে চলে গেল উল্লুকিপনার দিকে। আমি বলবো উল্লুকিপনা, এই হুজুগ, আবেগ, হাই, জজবা, এগুলো একটা জাতিকে ধ্বংস করে দেয়। বিশেষ করে আমাদের মুসলিম জাতির মধ্যে এটা অত্যন্ত বেশি। আমরা আমরা আশপাশ চিন্তা করি না। আপনাকে একটা একটা জিনিস বলি, এই যে পাকিস্তান যে পারমাণবিক বোমা অর্জন করেছে, আপনি তো নিশ্চয়ই জানেন সাংবাদিক হিসেবে আপনার কত কষ্ট করে সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে তাকে পারমাণবিক বোমা অর্জন করতে, সে তো অর্জন করেছে। আচ্ছা, এটাকে কি ধ্বংস করতে পেরেছে? এখন অনেকে বলবে ইরানের পরে পাকিস্তান। নো, ইরানের পরে পাকিস্তানকে কেউ হাত দিবে না। পাকিস্তানের জিও স্ট্র্যাটেজিক লোকেশন, পাকিস্তান সেনাবাহিনীর যে যুদ্ধবদ্ধতা আছে, পাকিস্তান জাতির যাই মেধা আছে, এটাকে এত সহজে করতে পারবে না। কারণ পাকিস্তান কারোর সাথে শত্রুতা, ইন্ডিয়ার সাথে শত্রুতা আমি আছে। প্রশ্ন না করে পারছি না। আমরা শেষ করি একটু সংক্ষেপে যে পাকিস্তান যদি এতটাই মেধা থাকে তাহলে এই যে জঙ্গি যুদ্ধ বা ইন্টারনাল যে ক্লাশ আমরা সারা বছর দেখছি তা তো নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। আহ, আপনার ওখানে যে আপনি জঙ্গিপনা দেখছেন, আমি পাকিস্তানের এই আফগান সীমান্তের বেশিরভাগ এলাকা ঘুরেছি। আপনার ওই এলাকাগুলো আপনার সেই ব্রিটিশ আমলে সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে বই থেকে পড়েন, তখন থেকে এইগুলো অনেক অন্য মানে ফরম্যাটে ছিল। এই পাশতুন জাতিটা এরা সবসময় আপনার সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, একটা অবকাঠামোর বিরুদ্ধে থাকে। এর সাথে যোগ হয়েছে আরো অনেক কিছু, বিভিন্ন বিদেশি শক্তির জিনিস। তারপরে আপনি যদি আফগানিস্তানে যে সোভিয়েত আগ্রাসনের পরে যে যুদ্ধ চলেছে, তারপরে সেখানে আরো নৈরাজ্য চলেছে, দীর্ঘদিন মার্কিন আগ্রাসন চলেছে, 20 বছর যুদ্ধ হয়েছে, তো এগুলোর কিছু ফলআউট তো আপনার থাকবে। সেই ফলআউট গুলো তাদেরকে করতে মানে আপনি অ্যাবসর্ব করতে হচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এত কিছুর পরে তারা টিকে আছে। আপনি তুরস্কের দিকে দেখেন, তুরস্ক আজকে পৃথিবীর অন্যতম অনেক ভালো ভালো আপনার সমরাস্ত্র তৈরি করছে এবং সেই সমরাস্ত্র গুলো রপ্তানি করছে ব্যাপকভাবে, এমনকি বাংলাদেশও কিনছে, আপনার ইন্দোনেশিয়া কিনছে, মালয়েশিয়া তাদের সহায়তা নিচ্ছে। আচ্ছা, এখন তুরস্ক বুদ্ধিমত্তার সাথে যাচ্ছে, সে তার পেরিমিটার গুলো আগে ঠিক করেছে। আপনি তুরস্ক দেখেন, যখন ইউক্রেনে আক্রমণ হলো তখন ইউক্রেনকে সে একটা ড্রোন দিয়ে রাশিয়াকে ঠিকিয়ে দিয়েছে, আবার রাশিয়ার সাথে সে নেগোসিয়েশনও করতে পারে। তুরস্ক একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আপনার এভাবে কি ইরান? আমি একটু ওই জায়গাটাতে আসতে চাই। মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে যেন হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, অর্থাৎ এই ধরনের কোনো যুদ্ধ তারা জড়াতে চাইছিল না। ফ্রান্স খুব একেবারে মিডল পজিশনে রয়েছে, তাদের ভূমিকা এখন এই মুহূর্তে কি হবে? আচ্ছা, সবাই কেউ চায় না। আমি আমেরিকাতে বসে আছি এখন, এখন আমেরিকাতে অনেক রাত। আজকে আমেরিকার পত্র পত্রিকা, আমেরিকার চ্যানেল গুলা যা প্রচার করছে, তাদের বেশিরভাগ মানুষ, তাদের কংগ্রেসম্যানরা, তাদের বুদ্ধিভিত্তিক লোকেরা, তারা কেউ যুদ্ধ চায়। তার কারণ তারা ত্যক্ত বিরক্ত। আপনার যুদ্ধ এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ তো শুধু না, একটা জাতির উপরে কি পরিমাণ প্রেশার ফেলে সেটা তো তারাও বোঝে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনার অন্য জিনিসও তো থাকে। আপনার কেয়ার স্টারমার বা অন্যান্যরা যা বলছে সেটা আপনার তারা তাদের বিবেক থেকে বলছেন, তারা বাস্তবতা থেকে বলছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আরেকটা জিনিস বলি, এবার একটা জিনিস হয়েছে যে এই যে ইসরায়েল রাষ্ট্রটা 1948 সালে তৈরি করার পরে থেকে একটা মিথ তৈরি করেছিল যে তাদেরকে কেউ টাচ করতে পারবে না, তাদের ভূমিতে কেউ টাচ করতে পারবে না। এবার কিন্তু সেই মিথটা ভেঙে গেছে। আপনার এই মিথটা ভেঙে গেছে, ইরানের মিসাইল গুলো গিয়ে সেখানে পড়ছে। কেউ কিছু কথা বলছে না, কিন্তু পড়ছে তো ওখানে, পড়ছে, তাদের ক্ষতি হচ্ছে। তারা শেল্টারে গিয়ে, বম শেল্টারে গিয়ে রাত্রেবেলা হাজার হাজার লাখ লাখ লোক বম শেল্টারে গিয়ে রাত যাপন করছে। তারপরে তাদের প্রধান বিমানবন্দর আছে কতদিন থেকে বন্ধ, তাদের লোকরা ওখান থেকে বাইরে যেতে পারছে না। তাদের লোকরা আবার করছে সীমান্ত দিয়ে, ওই যে সমুদ্র দিয়ে পালিয়ে যাচ্ছে। আপনার ওখান থেকে মার্কিন নাগরিকদেরকে বিশেষ ব্যবস্থাপনায় আবার মানে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এগুলোও কিন্তু ঘটছে। এখন সম্ভাব্য একটা ফল কি হতে পারে, এটা মধ্যপ্রাচ্যকে পাল্টে দিবে। আপনার দুই পক্ষেরই মিট দেখে গেছে, দুইটাকেই আমি বলবো থিওক্রেসি। থিওক্রেসি সবসময় একটা আরেকটা পরিপূরক, একটা আরেকটাকে আবার ধ্বংসও চায়। এখন এটার থেকে একটা পরিবর্তনের সূচনা হতে পারে। আপনার কিছুটা অস্থিতিশীলতার সৃষ্টি হবে, এই যে বিভিন্ন ধরনের গোষ্ঠী আপনার মার্কিন স্বার্থে আঘাত করবে, পশ্চিমা স্বার্থে। ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে বা এরকম একটা পথে যাচ্ছে, আমরা কি সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা দেখা যেতে পারে,
এটা দেখা যেতে পারে। আর এবং হচ্ছে আমি শেষ করবো দুটো কোশ্চেন দিয়ে। একটা হচ্ছে যে আহ, যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রাম্প বিরোধী প্রচারণা এর মধ্যে খুব জোরে সোরে শুরু হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, এবং যে ট্রাম্প তার আগের মেয়াদে যুদ্ধ সংঘাতকে এড়িয়ে গেছেন, এইবার কেন আহ, এটার মধ্যে তিনি এইভাবে খুব নিজেই খুব পার্সোনাল ইন্টারেস্টেড এই মধ্যে আহ, জড়িয়ে গেছেন, আহ, কারণটা কি? আহ, আমি গত 7 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি স্টেট ঘুরেছি। জি। হ্যাঁ, এর মধ্যে 2টি হচ্ছে রিপাবলিকানদের স্টেট। তা আমি যেহেতু সাংবাদিক, আমি ওইখানে বিভিন্ন পাবে বা কফি শপে বসে ওদের সাথে কথা বলতে গিয়ে যেটা বুঝতে পেরেছি, তারা আপনার পৃথিবীতে এই সমস্ত জিনিসের একটা পরিসমাপ্তি চায়। সাধারণ মানুষরা তাই চায়, এবং মানে তাদের কথাটা হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ আসলে এরকম না, কিন্তু তারা এটাও চায় যে কোনো দেশ আমাকে প্রতিনিয়ত 40 বছর থেকে বলবে যে আমি তোমাকে তোমাকে খতম করে দিব, তো এটা আমরা আমেরিকান হিসেবে মানব না। এটা কিন্তু এদের আছে। এবং আপনি আমেরিকার যে শক্তি, এই শক্তিকে আপনি অস্বীকার করলেও মানে আপনি একটা বোকার স্বর্গরাজ্যে বসবাস করবে মানুষ। আপনার চীনের আজকে পারমাণবিক আপনার কোনো ফিট নাই যে চীন গিয়ে পারস্য উপসাগরে বা হরমুজ প্রণালীতে গিয়ে ওখানে পাহারা দিবে, তার নৌবাহিনী ওই যে এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে গিয়ে আরেক জায়গায় অবস্থান নেবে, সেটা সব এরকম নাই। এটা বাস্তবতা, মানতে হবে। আপনি যদি না মানেন তাহলে আবারও ধ্বংসের সম্মুখীন হতে হবে। এখন আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে যে এদের আবার অনেক লোকজন মনে করে যে এটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে প্রতিটা জিনিস একটা মানে ইরানের এই যে রেজিমটা, এই রেজিমের জন্য আরব দেশগুলোর সাথে একটা কোনো কিছু নিয়ে ফিলিস্তিন সমস্যাটার সমাধানের মতো আসা যাচ্ছে না। আপনার যদি খেয়াল থাকে যে কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প কাতার, ইউএই এ সমস্ত দেশ সফর করেছিলেন, এবং তখন কিন্তু উনি ইসরায়েল সফরে যান এবং অত্যন্ত গুরুত্বের সাথে তিনি আরব দেশগুলোকে সফর করেছিলেন। তা এখন অনেকে বলছেন যে তিনি হয়তো চান যে এই সমস্যাটার একটা মানে শেষ একটা সমাধান হোক, সেটা যদি কিছুটা মানে আউট অফ দ্য ওয়ে যেতে হয় সেভাবে যেও এই সমস্যাটা সমাধান করতে হবে। এভাবে লিঙ্গারিক বললে সমস্যাটা সমাধান হবে না। তার কারণ দুইটা দেশই হচ্ছে অ্যারোগেন্ট, দুটা দেশই হচ্ছে ঘাটতারা। সুতরাং এই দুটা দেশেরই এখন ক্ষতি হয়েছে। এই দুটা দেশই এখন একটা লগার হেডে আছে। এখন এখানে আরব দেশগুলো চাইবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে, এবং অন্যান্য মুসলিম দেশগুলো চাইবে, বিশেষ করে তুরস্ক চাইবে, পাকিস্তান চাইবে যে এখন অন্তত পক্ষে দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি রাষ্ট্র মানে একটা দুইটা রাষ্ট্র যাতে হয়, ফিলিস্তিন রাষ্ট্রটা যাতে হয়, এদিকেও কিন্তু যেতে পারে। এই কথাটাও এখানে আসছে। আমি কথা আর বাড়াবো না, তার কারণ এগুলোকে ডিসকাস করতে গেলে অনেক কিছু আসে। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা মুসলমানরা যারা আছে পৃথিবীতে, মুসলমানদের লেখাপড়ায় আমরা সবচেয়ে মানে নিচের দিকে আছি। আমাদের স্কুল অফ থট পৃথিবীতে আমাদের খুবই সংখ্যায় কম। আমরা জ্ঞান দিয়ে চিন্তা করি না। একসময় মুসলমানরা দুনিয়ার অর্ধেকের বেশি শাসন করতো, কিন্তু তারপরে এগুলো বিভিন্ন জাতি রাষ্ট্রের চিন্তা এগুলো ভেঙে গেছে। এখন সেই খিলাফা চিন্তা করে মুসলমানদের হবে না, বা শরিয়া চিন্তা করেও মুসলমানদের হবে না। এগুলো অলীক কল্পনা, এগুলো দিয়ে আপনার আধুনিক বিশ্ব ব্যবস্থা চলতে পারে না। আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে যেতে হবে, আমাদেরকে আগে শক্তি সঞ্চয় করতে হবে, আমাদের আগে আমাদের যে সীমানাটা আছে, পেরিফেরিটা আছে, এগুলাকে আগে ঠিক করতে হবে। যে আমি যে আমার চতুর্পাশে ঠিক করতে হবে, আমার প্রতিবেশীদের সাথে সম্পর্ক, আমাদের মুসলিম প্রতিবেশীদের সাথে, অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি লক্ষ্য করবেন এক দেশ এই ইরানিয়ানরা একজনকে বলে তুমি মুসলমান না, ও মুসলমান না, সে বলে অমুক হয়ে মুসলমান না, অমুক এইটা না, মসজিদ। আমরা শেষ করবো সাংবাদিক আবুল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।